এই, তোরা কেউ জানিস এগুলো কার লাশ? এগুলো তো কারোরই মাথা নেই। কিভাবে বুঝবো এরা কার লোক? কতই না ভয়ানকভাবে এদের মাথা কেটেছে। কি রে, শুনেছিস কবিরাজ মশাই তো মারা গেছেন? কি বলো দুলাল ভাই? কালকে না তাকে বাজারে দেখলাম। হ্যাঁ, শুনলাম ভোর রাতে নাকি তার স্ত্রী তাকে মৃত অবস্থায় পেয়েছে। মনে হয় হার্ট অ্যাটাক করে মারা গেছে, আর না হয় কোনো ভূতের ব্যাপার স্যাপার হতে পারে। তাও হতে পারে। সারাক্ষণ ভূতেদের সাথে তো তার কারবার। একটি শোক সংবাদ। গতকাল 4 ঘটিকার সময় আমাদের গ্রামের কবিরাজ মশাই বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটি শোক সংবাদ। গতকাল 4 ঘটিকার সময় আমাদের গ্রামের কবিরাজ মশাই বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না মন্টু ভাই, ইলাইহি তুমি তো রাজিউন। ঠিকই বলেছ। লোকটি গ্রামের মানুষের অনেক উপকার করেছে। এখন এই গ্রামে কোনো কবিরাজ না থাকলে কেমন হবে বলো তো? মারা যাওয়ার আগে কাউকে শিখিয়ে যাওয়া উচিত ছিল। বন্ধু, চল বাসায় যাই। হ্যাঁ, চল। রাসেল, কাজের কোনো খবর হলো? এইভাবে আর কতদিন বসে বসে থাকা যায় বলতো? আরে না রে বন্ধু, সেটা নিয়ে তো অনেক দুশ্চিন্তায় আছি। মুদি দোকানে অনেক টাকা বাকি রয়েছে, লজ্জায় তার সামনে যেতেই পারি না। আচ্ছা শোন, আমি গেলাম। কাজের খোঁজ পেলে অবশ্যই আমাকে জানাবি কিন্তু। অবশ্যই জানাবো রে বন্ধু, অবশ্যই। এবার যা। বন্ধুকে বিদায় দিয়ে আমি নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। পকেটেও টাকা নেই, কোথাও যেতেও পারছি না। কি যে করি। কবিরাজ মারা যাবার দুদিন পরেই সন্ধ্যাবেলা সোহাগ ও বাদল বাজার থেকে বাড়ি ফিরছিল। তারা দুজনেই গল্প করতে করতে কিছু দূর যেতেই দেখতে পারল একটি গাছের নিচে একটি লোক চাদর মুড়ি দিয়ে দাঁড় হয়ে আছে। তখন পশ্চিম আকাশেও সূর্য ডুবে গিয়েছে, আর আকাশেও অনেক মেঘ জমছে। এই কালী সন্ধ্যায় হঠাৎ লোকটিকে চাদর মোড়া দেখে দুজনে অনেক ভয় পেয়ে গিয়েছে। তারা দুইজন তখন গল্প বলা বন্ধ করে লোকটিকে এড়িয়ে যাচ্ছিল। লোকটি হঠাৎ তাদের দিকে ঘুরে বলতে লাগলো, বাদল শোন। তার ডাক শুনে বাদল ও সোহাগ থমকে দাঁড়ালো আর ঘুরে তাকালো। আপনি কে? আর আপনি আমার নাম জানলেন কি করে? আমি তোমাদের দুজনকে খুব ভালো করে চিনি, আর এটাও জানি যে তোমাদের দুজনের খুবই কাজের প্রয়োজন। আর আমি চাইলে তোমাদের দুজনকে একটা কাজ দিতে পারি, আর ওই কাজের বিনিময়ে তোমাদের মোটা অঙ্কের টাকা দেব আমি। সেটা তো বুঝলাম, কিন্তু আমাদের কি করতে হবে সেটা তো বলুন। একটি লাশের মাথা কেটে আনতে হবে। কি? না না না, আপনি হয়তো ভুল মানুষের কাছে এসেছেন। আমরা ওসব কাজ করি না। বাদল, থাম না, দেখি ওরা এই কাজের বিনিময়ে আমাদের কত টাকা দেয়। এ কথা বলতেই লোকটি তার হাতের ব্যাগের সব টাকাই মাটিতে ঢেলে দেয়। একসঙ্গে এত টাকা দেখে সোহাগ বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। কবে করতে হবে কাজটা? সোহাগ, আর একবার ভেবে দেখ, যদি আমরা কোনো বিপদে পড়ি। আরে ভয় পাস না, কিছু হবে না। তোমাদেরকে কবিরাজের মাথাটাই কেটে আনতে হবে,
আর সেটা আজকেই করতে হবে, কারণ আজকেই আমাবস্যার রাত, আর মাথাটাও আমার চাই। ঠিক আছে, হয়ে যাবে কাজটা। এই নাও টাকাগুলো, দুজনে টাকাগুলো ভাগ করে নাও। আর হ্যাঁ, মাথা কেটে এনে আমার সঙ্গে এখানেই দেখা করবে, আমি এখানেই থাকবো। এ কথাগুলো বলে লোকটি উল্টো পথ ধরে অন্ধকারে চলে গেলেন। এরপর ওরা দুজন তার পথের দিকেই কিছুক্ষণ তাকিয়ে রইল। এরপরে দুজনই টাকাগুলো বাসায় গিয়ে রেখে কবরস্থানের উদ্দেশ্যে রওনা দিল। কবরস্থানটি বেশি দূরে নয়, সেজন্য কিছুক্ষণের মধ্যেই তারা কবরস্থানে গিয়ে পৌঁছালো। গোরস্থানে অনেকগুলো কবর ছিল, সেখান থেকে খুঁজে খুঁজেই ওরা কবিরাজের কবরটা বের করে। এরপর কবরের পাশে গিয়ে দুজনে দুটো কোদাল নিয়ে কবর খুঁড়তে শুরু করে দিল। এইটা গ্রামের কবরস্থান দেখে কোনো পাহারাদার নেই, দুজনেই কবর থেকে মাটি সরালো। কাজটি করতে যেমন ভয়, তার সঙ্গে ভীষণ খারাপও লাগছিল, কারণ কাজটি একদম জঘন্য কাজ। কোনো ভালো মানুষের পক্ষেই এই কাজটা করা সম্ভব নয়। দেখ সোহাগ, আমরা মনে হয় কাজটা ভালো করছি না। এইভাবে একটা মৃত মানুষের মাথা কাটতে আমার মন চাচ্ছে না। আর এটা অনেক খুব ভয়ঙ্কর ব্যাপার। চল চল ভাই, দেখ আমরা চলে যাই, এখানে আর না থাকি। বোকার মতো কথা বলিস না তো, এইটুকু কাজের জন্য কেউ এত টাকা দেয়? হ্যাঁ, আর তার মধ্যে আমরা কতদিন ধরে বেকার বসে আছি, টাকা বসে নেই বললে চলে। এই টাকা দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো। সেটা আমিও তো ভাবছি ভাই, এই সামান্য কিছু কাজের জন্য লোকটা এত টাকা কেন দিল? এত কিছু ভাবার সময় নেই, চুপচাপ কাজটা করি, চল। তারা দুজনেই এইভাবে অনেক মাটি সরানোর পর এক সময় তারা লাশটা খুঁজে পেল। ওর দুজনই লাশটিকে উপরে ওঠালো। এতক্ষণ স্বাভাবিক ছিল। যখনই তারা কবিরাজের লাশটি কাটতে চাইবে, তখনই যেন হঠাৎ করেই বাতাস শুরু হয়ে গেল। এমনিতে আমাবস্যার রাত, আর তার মধ্যে এই বাতাস, এত জোরে বাতাস বইছিল যে চারপাশের গাছপালা মনে হয় দুমড়ে মুচড়ে যাচ্ছে। সব মিলিয়ে যেন একটা ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হলো। চারপাশে ঘুটঘুটে অন্ধকার নেমে আসলো, আর ঝিঝি পোকার ডাক। এরপর তারা কবিরাজের মাথাটা কাটতে সফল হলো। কবিরাজের মাথাটা হাতে নিয়েই যেই পিছন ফিরে তাকালো, সামনের দৃশ্য দেখে পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছিল। সেই কবিরাজের মাথা কাটা দেহটি তাদের সামনে দাঁড় হয়ে আছে। আমার মাথা আমাকে ফিরিয়ে দে, দয়া করে আমার মাথা আমাকে ফিরিয়ে দে। ভয়ে তখন বাদল মাথাটা কবিরাজের দিকে এগিয়ে দিতেই বলতে লাগলো, বাদল, কি করছিস? পাগল হলি নাকি? মাথা ফিরিয়ে দিচ্ছিস কেন? মাথা ফিরিয়ে দিলে সে তোকে মেরে ফেলবে। দ্রুত পালা এখান থেকে, চল পালাই। এ কথা বলেই তারা দুজনে ছুটতে লাগলো। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে ওই গাছটির নিচে এসে পৌঁছালো, যে গাছটির নিচে ওই অচেনা লোকটির সঙ্গে কথা হয়েছিল। দুজনে যেন গাছটির নিচে এসে হাঁপাতে লাগলো, কিন্তু এসে দেখে ওই লোকটি সেখানে নেই। এখন এই মাথাটা নিয়ে তারা কি করবে ভেবে পাচ্ছে না। ঠিক তখনই যেন আবার ওই মাথা কাটা কবিরাজের দেহটি এসে তাদের সামনে দাঁড় হলো। আমার মাথা আমাকে ফিরিয়ে দে, নাহলে প্রাণে বাঁচবি না। এরপর ওই দেহটি তাদের দিকেই এগিয়ে যাচ্ছিল, তারা যেন ওখান থেকে নড়তেই পারছিল না। এরপর বাদল বলতে লাগলো, দেখো দেখো, একটা লোকের কথায় আমরা এসব করেছি। আমাদের কোনো ইচ্ছে নেই, আমাদের ছেড়ে দিন। ভুল যদি করেছিস, তোদের এই শাস্তি তো পেতেই হবে, তার বদলে তোদের মৃত্যু।
তার পরের দিন সকালে গ্রামের মানুষ রাস্তার পাশে ওই গাছটির নিচে দুটো মাথা কাটা লাশ খুঁজে পায়। লাশ দুটির মাথা ছিল না, সে কারণে কেউ চিনতে পারেনি যে এই দুটো কার লাশ। পরে আর ওই চাদর মোড়া লোকটিকেও দেখা যায়নি। কে ছিল ওই লোকটি তা যেন রহস্যই থেকে গেল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই ভূতের গল্প চ্যানেলটিতে প্রতি 4 দিন পর পর ভিডিও আপলোড করা হবে। যারা ভূতের গল্প দেখতে পছন্দ করেন তাদের জন্য এই চ্যানেল।